এখানে অনেক সাধকরা সাধনা করতেন, তাদের ওই ঋষির মতন দেখতে ছিল বলে সেই থেকে ঋষিরা নাম ছিল। ঋষিরা থেকে সেটা অপভ্রংশ হয়ে ঋষরা হয়েছে। এই রিজরা স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মের ওই সোজা টিকিট কাউন্টারের পাশ দিয়ে আপনাকে যেতে হবে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যাবার পথেই পেয়ে যাবেন শীতলা মায়ের দেখাও। হুগলির রিজরার এই নবরত্ন মন্দিরের সিদ্ধেশ্বরী মা এই পুকুর থেকেই উঠেছিলেন। আমাদের একটা নিঃশ্বাসও বাদ যায় না মায়ের নাম ছাড়া, সেই জন্য সবই অলৌকিক আর লৌকিক এক হয়ে আছে। আমাদের কাছে বিশেষ কিছু ব্যাপারটা থাকে না। আচ্ছা, ভাত, ডাল, ২ রকম তরকারি, চাটনি, পায়েস, আর প্রতি বৃহস্পতিবারেই খিচুড়ি। আচ্ছা, চলুন ঘুরে আসি রিজরার বাঙুর পার্কের প্রেম মন্দির আশ্রম থেকে, যেখানে ৫ মিনিট বসে থাকলে গঙ্গার ঠান্ডা হাওয়া আপনার প্রাণ জুড়িয়ে দেবে। সঙ্গে দেখে নেব এখানকার স্বপ্নে পাওয়া অর্ধনারীশ্বর মূর্তিটিও। নমস্কার, আমি সুভাষ। এনি হায়ারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো হুগলির রিজরায় অবস্থিত দ্বিভুজা জিভ না বের করা এক ব্যতিক্রমী কালী মূর্তি, যে মায়ের নাম সিদ্ধেশ্বরী কালী। পথ নির্দেশ, প্রসাদ বুকিং থেকে মন্দিরের ছোট্ট ইতিহাস ইত্যাদি অনেক খুঁটিনাটি থাকছে আমার আজকের এই ভিডিওতে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা আপনাদের পুরো দেখার জন্য অনুরোধ রইল। সো এনজয় অ্যান্ড কিপ ওয়াচিং। রিজরা স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে ওই সোজা টিকিট কাউন্টারের পাশ দিয়ে আপনাদের যেতে হবে। হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, তারকেশ্বরগামী প্রচুর ট্রেন আছে, যার কোনো একটাতে চড়লে ৫ টাকার বিনিময়ে আধ ঘন্টার মধ্যেই এখানে আসা যাবে। আর এখান থেকে অ্যাভেলেবেল টোটো পাবেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আসার জন্য। কাজেই খুব বেশি রাস্তার ভিডিও দেখিয়ে আপনাদের সময় নষ্ট করব না। ডান দিকে টিকিট কাউন্টার, আর আমরা যাব ওই সোজা। স্টেশন থেকে ২ পা এগোলেই বাঁ দিকে চোখে পড়বে রিজরা পৌরসভা। এই সিদ্ধেশ্বরী মন্দিরে যাবার পথেই পেয়ে যাবেন শীতলা মায়ের দেখাও, যা এই ৪ মাথার মোড় থেকে বাঁদিকে তাকালেই দেখা যাবে। ওই সোজা মিনিট ১০ গেলেই পেয়ে যাবেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। উল্টো দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে রিজরা স্টেশনের দিকে, আর ৪ মাথার মোড়ে এটা হলো শীতলা মন্দির। চলুন শীতলা মায়ের দর্শন করা যাক। এটা শীতলা মায়ের বিগ্রহ, আর এখানে রয়েছে নর্মদেশ্বর শিবলিঙ্গ। স্টেশনের দিক থেকে এই রাস্তা ধরে আমরা এলাম, আর ডান দিকে রাস্তার ওপরেই রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরের প্রধান প্রবেশদ্বার।
মন্দিরের প্রবেশপথের ধারে চোখে পড়ল কয়েকটি ফুল, মালা ও ডালার দোকান, যেখান থেকে আপনারা পূজার সামগ্রী পেয়ে যাবেন। তবে এখান থেকে ইচ্ছে করলে ধূপ, বাতি ইত্যাদি আলাদা আলাদাভাবে কিনে আপনারা ক্ষমতা অনুযায়ী স্বল্প মূল্যের ডালাও বানিয়ে নিতে পারবেন। চলুন ছোট্ট এই মন্দির চত্বরের কোথায় কি আছে এক নজরে দেখে নেওয়া যাক। এটা এই মন্দিরেরই পুকুর যেখানে সিদ্ধেশ্বরী মায়ের প্রথম দর্শন পাওয়া গিয়েছিল। এটা শিব মন্দির। এটা সিদ্ধেশ্বরী মায়ের ভোগ রান্নার ঘর। এটা এই মন্দিরেরই অফিস। এটা গাড়ি পার্কিং জোন। এটা নাট মন্দির। এই নাট মন্দিরের উল্টো দিকে এটা সিদ্ধেশ্বরী মায়ের মূল মন্দির ও গর্ভগৃহ। ওই দূরে পুকুরের পাড়ে দেখা যাচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই নবরত্ন মন্দিরের সামনের এই পুকুর থেকেই 811 বঙ্গাব্দে স্বর্গীয় কালী সাধক জটাধর পাকরাশি মহাশয় দ্বিভুজা জিভ না বের করা হাস্যরতা সিদ্ধেশ্বরী মায়ের প্রথম দেখা পেয়েছিলেন। এটা এই মন্দিরের অফিস। পাশে রয়েছে ভোগ রান্নার ঘর, আর তার উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার নাট মন্দির। এই নাট মন্দিরের সামনেই রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার নবরত্ন মূল মন্দির এবং গর্ভগৃহ। চলুন সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করে আসি। নাট মন্দির ও মূল মন্দিরে ভক্তদের জন্য রয়েছে পাখার ব্যবস্থা, আর মায়ের গর্ভগৃহে এসি। এলোকেশী সিদ্ধেশ্বরী মা হলেন দ্বিভুজা জিভ না বের করা হাস্যরতা। যাঁর ডান হাতে খড়গ আর বাম হাতে করপাত্র। সাধক জটাধর পাকরাশি মায়ের ওই পুকুরে মাকে যেভাবে দর্শন করেছিলেন, ঠিক সেইভাবেই নাভি থেকে বাকি ওপরের অংশটুকুই মায়ের নির্দেশে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে নিচে শায়িত মহাদেবের মূর্তিও এখানে দৃশ্যমান নয়। ফলে মায়ের বাম দিকে পুজো করা হয় দুটি শিবলিঙ্গের, যে শিবলিঙ্গ দুটি মায়ের সাথেই মহাকাল ও সদাশিব রূপে পুজো করা হয়। দুপুরে মায়ের প্রসাদ পাবার জন্য আগের দিন আপনাকে সশরীরে এখানে এসেই যোগাযোগ করতে হবে, যেখানে ফোনে নাম লেখাবার ও বসিয়ে খাওয়াবার কোনো সিস্টেম এখানে এখনো পর্যন্ত নেই। পূর্ণিমাতে লুচি, আচ্ছা, অমাবস্যা আর বৃহস্পতিবার খিচুড়ি, অন্নভোগ, মানে প্রত্যেক আচ্ছা, ভাত ডাল দুরকম তরকারি চাটনি পায়েস, আর প্রতি বৃহস্পতিবারেই খিচুড়ি। আচ্ছা, ঠিক আছে। প্রসাদ মূল্য জন প্রতি 125 টাকা। আর হ্যাঁ, প্রসাদের জন্য কন্টেনার নিয়ে আসতে ভুলবেন না। আর যোগাযোগের কোনো নির্দিষ্ট নাম্বার না থাকায় আমি আপনাদের দিতে পারলাম না, আমি দুঃখিত।
রয়েছে নর্মদেশ্বর শিবলিঙ্গ, যা সিদ্ধেশ্বর মহাদেব রূপে পুজো করা হয়, যেটার প্রতিষ্ঠা হয়েছে 1995 সালে। মন্দিরের পিছনের দিকে রয়েছে একটি বলিদানের জায়গা, যেখানে বছরে একদিন কালী পুজোর রাতে বিধি অনুসারে একটি ছাগ বলি ও অন্যান্য ফল বলির রীতি রয়েছে। এই মন্দিরের পিছনের দিকেই মন্দির সংলগ্ন জায়গাতেই রয়েছে একটি গাড়ি পার্কিং জোন, যেখানে পার্কিং এর জন্য কোনো রকম চার্জ লাগে না। চলুন গঙ্গার পাড়ে প্রেম মন্দির আশ্রম থেকে ঘুরে আসি। রিজরায় এই গঙ্গার পাড়েই অবস্থিত প্রেম মন্দির আশ্রম ও জনকল্যাণ সমিতি। চলুন ভিতরটা একটু ঘুরে দেখি আর কথা বলে নেব শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী মহাশয়ের সাথে, যিনি এই সিদ্ধেশ্বরী মায়ের সেবায়িত বংশেরই একজন। ওনার থেকেই জেনে নেব এই সিদ্ধেশ্বরী মায়ের উৎস ও অন্যান্য ইতিহাস। মহারাজ, আপনার নামটা যদি বলেন। আমার নাম শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সাথে আপনার কি সম্পর্ক? মাতা সিদ্ধেশ্বরী ঠাকুরানী আমাদের এই রিষড়া অঞ্চলের, যাকে বলে প্রাণ দেবী। জন্মসূত্রে আমি এখন বর্তমানে একটি আশ্রমের সন্ন্যাসী হয়ে রয়েছি রিষড়া অঞ্চলে, কিন্তু তা আমার পূর্বাশ্রমে এই সিদ্ধেশ্বরী কালীবাড়িরই সেবায়িত বংশে আমার জন্ম। মাতা সিদ্ধেশ্বরী ঠাকুরানী 811 বঙ্গাব্দে স্বর্গীয় কালী সাধক জটাধর পাকরাশির তপস্যার দ্বারা তিনি আবির্ভূত হয়েছিলেন। এ নিয়ে একটি ঘটনা আছে। পাবনা জেলার অধিবাসী ছিলেন অবিভক্ত বাংলা। তখন অবিভক্ত বাংলা, পাবনার আদিবাসী ছিলেন তিনি, এবং রিষড়া অঞ্চলে তার কোনো সম্পর্কিত কিছু সম্পর্ক ছিল। তো তিনি তখন গঙ্গা স্নান করতে নিত্য আসতেন জঙ্গলে, এবং ছোট ছোট পুকুরে ঘেরা ছিল আমাদের এই রিষড়া অঞ্চলটি, এবং জনবহুল খুব একটি ছিল না। তারও আগে রিষড়া নামকরণের যে ইতিহাস পাওয়া যায়, যে নদীর তীরে প্রচুর গাছের তলায় এখানে অনেক সাধকরা সাধনা করতেন, তাদের ওই ঋষির মতন দেখতে ছিল বলে সেই থেকে ঋষিরা নাম ছিল। ঋষিরা থেকে সেটা অপভ্রংশে রিষড়া হয়েছে। সেই হিসাবে একটা সাধন ভূমি এই রিষড়া ভূমি। এখানে জটাধর পাকরাশি নিত্য গঙ্গা স্নান করতেন, তিনি কালী সাধক ছিলেন। হঠাৎ করে তিনি যেখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির অবস্থিত, ঠিক সেইখানটাতে ওই পুকুরের ধারে উনি কীভাবে মূর্ছাভাবে পড়ে যান বা বিশ্রাম নিচ্ছিলেন, কিছু একটা ঘটনা হবে, সেইটা উপলক্ষ করে তিনি তখন দেখতে পাচ্ছেন, তিনি দেখছেন যে পুকুরের মধ্যিখান থেকে একটি কালী মূর্তি তিনি ক্রমশ ওপর দিকে উঠছেন, মাথার দিক থেকে ওপর দিকে উঠছেন, এবং সেই দেবী উঠে খুব হাসতে শুরু করলেন তাকে দেখে। তার দন্ত বিকশিত করে তিনি হাসছেন, এবং তার এক হাতে খড়গ আর এক হাতে করপাত্র রয়েছে। কিন্তু সেই মূর্তিটা নাভিদেশের ওপরে আর উঠল না, জলের ওপরের অংশটা ছিল নাভিদেশ পর্যন্ত, তার তলার অংশ তিনি দেখতে পাননি। তখন তিনি বললেন যে মা, তুমি এই মূর্তি দর্শন দিলেন। তখন মা আদেশ করলেন যে আমার এই মূর্তি তুই প্রতিষ্ঠা করে তুই পুজো করবি, এর দ্বারা তো সিদ্ধি লাভ হবে। তখন তিনি বললেন যে আমি তো আর দেখতে পেলাম না, বলে যতটা দেখেছিস ততটাই মূর্তি তুই নির্মাণ করে পূজা করবি। তখন তিনি বললেন যে আমি যে দর্শন করেছি তার কিছু তুমি আমাকে প্রমাণ দাও। তখন সেই যেখান থেকে উনি তার মূর্তি আবির্ভাব হয়েছিল, সেই পুকুরের মধ্যিখান থেকে সেখানে একটা ঘট ভেসে উঠে, সেই ঘটটি ভাসতে 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 পুকুরের পাড়ে যেখানে উনি ছিলেন সেইখানে এসে উপস্থিত হলেন। তিনি সেই ঘটটিকে তুলে নিয়ে গেলে ওই পুকুরের পাড়েতেই, যেখানে বর্তমান মন্দির, সেখানেই তিনি একটি বেদি করে তার উপরে ঘটটি রেখে পূজা করতে শুরু করলেন। এবং তিনি যেমন স্বপ্ন আদিষ্ট ছিলেন তেমনভাবে মাটির মূর্তি নির্মাণ করে তিনি পূজা করতে লাগলেন। এইভাবে সিদ্ধেশ্বরী কালীমা পরিচালিত হলেন, এবং সেইখানে তিনি বসতি স্থাপন করলেন। তিনি সংসারী ছিলেন।
সেই জন্যে তার নিজ বংশ এবং তার দৌহিত্র বংশ অর্থাৎ তার মেয়েদের বিয়ে দিলেও তাদেরকে রিকোয়েস্ট করে তিনি সেই জামাইদেরও নিয়ে সেখানে জায়গা জমি দিয়ে মায়ের সেবা পূজার অধিকার দিয়ে তাদেরকে ব্যবস্থা করতেন। এইভাবে একটা বংশ পরম্পরায় সিদ্ধেশ্বরী কালীমা পূজিতা হতে লাগলেন এবং এত প্রতাপ এবং প্রভাব ছিল মায়ের যে এখানে মা যে নিত্য স্নান করতে যান, বহু লোক দেখতে পেয়েছেন গঙ্গার ঘাটে নিত্য স্নান করতে যান। এবং আপদে বিপদে তখনকার দিনের মানুষদের যা হয়, রোগ ভোগ আপদ বিপদ, তত ডাক্তার বদ্যি অর্থবল কিছু তো ছিল না। তখন এই মাকে ভরসা করেই গ্রাম গ্রাম থেকে লোক এসে মানত করে যেত এবং তাদের নিশ্চয়ই কিছু না কিছু ফলপ্রাপ্তি হতো। আমাদের বর্তমানে যে মূর্তিটি রয়েছে সেটি প্রস্তরময় মূর্তি। এই মূর্তিটি নির্মাণ হয়েছিল ইংরেজির 1995 সালে। আচ্ছা, তার আগে পর্যন্ত মূর্তিটা পাল্টে পাল্টে মাটির মূর্তি হতো। যেরমভাবে মূর্তির ড্যামেজ হতো সেরমভাবে রিপেয়ার করে কখনো বা পাল্টে বর্তমান মন্দিরটি 4র্থ নম্বর কনস্ট্রাকশন রয়েছে মূর্তিটা। ঋষিরাজ মানুষ চিন্তা করলেন যে আর মাটির মূর্তিতে যে ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে তার থেকে পাথরের মূর্তি হোক, এই বলে বিরাট উৎসব অনুষ্ঠান করে একটা এই মূর্তি মায়ের স্থাপনা করা হয়েছে। এখন সেইভাবেই মা সেখানে পূজিতা হয়ে আসছেন। মন্দিরে ভোরবেলায় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতির সময় ওই 4:30 নাগাদ হয়, তখনই মন্দির খুলে যায়। তারপরে 6:30 থেকে 7টার মধ্যে মায়ের নিত্য পূজার ব্যবস্থা হয়। দুপুরবেলায় 11:30টায় মায়ের ভোগরাগ হয়ে যাওয়ার পরে আরতি হয়। আরতির পরে মন্দির বন্ধ হয়। আবার বিকেলবেলায় মন্দির 4:30 নাগাদ খোলা হয়। তখন থেকে রাত্রিবেলায় 8টা পর্যন্ত, সন্ধ্যা আরতির পর পর্যন্ত মন্দির খোলা থাকে। ওই যে পুকুরটা থেকে মা উঠেছিলেন, তো ওটা তো মন্দিরেরই পুকুর। হ্যাঁ হ্যাঁ আর এছাড়া মন্দিরের সোর্স অফ ইনকাম বলতে কি ভক্তদের দান? হ্যাঁ, যেটা আমরা রেকর্ড পেয়েছি বহু আগে প্রায় 8 বিঘে মতন সম্পত্তি নিয়ে এই মন্দিরটা স্থাপন হয়েছিল। আচ্ছা, এবং তখনকার দিনে নবাব আলীবর্দী খাঁ এই নিঃশুল্ক করেছিলেন এই মন্দিরের সম্পত্তিকে, এবং তারপরে সেই সম্পত্তির ওপরেতেই এই সেবায়িতরা নিজ নিজ গৃহ নির্মাণ করে তাদের সেখানে বসতি স্থাপন হয় তারা মায়ের নিত্য সেবা করবার জন্য। সেই হিসাবে বর্তমানে সেই জমি তাদের নামাঙ্কিত হয়ে গেছে যেভাবেই হোক। এখন বর্তমানে মন্দির, নাট মন্দির, কালীপুকুর, ওই চত্বরটা যেটা আছে সেইটা আবার একটা সম্পত্তিও আশেপাশে কেনাও হয়েছে মায়ের এই উন্নতিকল্পে। এভাবে চলছে আর কি। আর পাকরাশি বংশের কেউ কি এখনো মন্দিরের সেবার সাথে হ্যাঁ, যুক্ত? জটাধর পাকরাশির যারা বংশধর হুম, তারা এখনো আছেন আচ্ছা, এবং সেখানেও তারা সেবা পূজা করছেন। বর্তমানে ঋষিকেশ পাকরাশি তিনি তাদের বংশের মূল সেবায়িত হিসাবে রয়েছেন এবং এই 95 সালে সেবায়িতরা মিলে এবং ঋষিরাট বিশিষ্ট জন মিলে একটি ট্রাস্টি তৈরি হয়। সেই ট্রাস্টির মূল সেবায়িত হিসাবে উনি আছেন। এখানে তো দুপুরে প্রসাদ খাওয়াবার সিস্টেম আছে। মন্দিরে দুপুরে প্রসাদ বসে খাওয়াবার সিস্টেম করা যায়নি এখনো। আচ্ছা, ভক্তরা ভোগের থেকেও আমাদের মন্দিরের একটা আয় হয়, কারণ এত বড় কর্মকাণ্ড চালাবার জন্য। সেই জন্যে ওই যে যার ভোগ লিখিয়ে যায় তারা এসে জায়গা নিয়ে ভোগ নিয়ে যায়। আচ্ছা, উৎসব অনুষ্ঠানের দিনে তখন প্যান্ডেল করে লোকজন খাওয়ানোর ব্যবস্থা হয়। আচ্ছা। আর অম্বুবাচীর সময় মায়ের মন্দিরে অন্নভোগটা হয় না। মন্দির খোলা থাকে কিন্তু অন্নভোগ হয় না। সেই সময় 3-4 দিন চিঁড়ে ভোগ দিয়ে মায়ের প্রসাদ হয়। সেই ভোগ আর কাউকে দেওয়া হয় না। বাকি দিনগুলোতে সব দিনেতেই হয়। অমাবস্যার দিনকে খিচুড়ি ভোগ আর পূর্ণিমার দিনকে লুচি ভোগ মাকে দেওয়া হয় আচ্ছা। এবং মায়ের নিত্য আমিষ ভোগ লাগে। প্রতি বৃহস্পতিবার নাকি খিচুড়ি হয়, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার হয়, তাছাড়া অমাবস্যার দিনও হয়। আচ্ছা। আর বছরে বিশেষ অনুষ্ঠান বলতে কি আছে? বিশেষ অনুষ্ঠান বলতে মায়ের কালী মূর্তিতে যে সমস্ত কালীর পূজা হয়, যেমন রক্ষা কালী পূজা, মন্দিরের বার্ষিক প্রতিষ্ঠা তিথি উৎসব চৈত্র মাসে শুক্লা পঞ্চমী তিথি সেই দিনকে হয়। এছাড়া অমাবস্যা দীপান্বিতা কালী পূজার দিনে কালী পূজা হয়। তাছাড়া ফলহারিণী কালী পূজা এবং রটন্তী কালী পূজা, এইগুলো মন্দিরে বিশেষ পূজার অঙ্গীভূত হয়। এখানে বলি প্রথা রয়েছে শুনলাম, তো কোন কোন দিন বলি হয়? বলি আগে মানুষ যেদিন মানত করতো সেদিনকেই প্রায় শনিবার দেখে বলি হতো। পরবর্তীকালে অনেক চিন্তা ভাবনা করে সেগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং বাইরে কোনো ব্যক্তির বলি গ্রহণও নিষিদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র বিধিবৎ কালী পুজোর রাত্রিরের পুজোতে একটি মাত্র বলি প্রধান সেবায়িতের বাড়ি থেকে আসে, ওইটি একটাই ছাগ বলি হয়।
বাকি ফল বলি ইত্যাদিগুলো হয়। আচ্ছা, ছাগ বলি কি ভবিষ্যতে ওটা কি তুলে দেওয়ার প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং ছিল, কিন্তু যেহেতু একটা তন্ত্র শাস্ত্র মতে বলি প্রথার প্রচলন দীর্ঘদিন ধরে চলে আসছে বাংলাতে আচ্ছা বা ভারতবর্ষে, আচ্ছা সেই হিসাবে কেউ এখনো সাহস করেনি যে ওটাকে তুলে দেবার। আচ্ছা একটিমাত্র বলি বিধিবৎ হয়, বাকি আর কারুর কোনো বলি গ্রহণ হয় না। আচ্ছা। আর এই মন্দিরের কোনো অলৌকিক ঘটনা এখনো কি কিছু শোনা যায়? বহু অলৌকিক ঘটনা বহু সময় সময় নানাভাবে শোনা যায়। অনেক দূর মানুষের কাছে স্বপ্নাদেশ দেন মা, তাদেরকে ডেকে নিয়ে আসেন। কিন্তু আমাদের কাছে এটা হয়ে গেছে কি, মা আমাদের বাড়ির মানে মায়ের মতন, মেয়ের মতন হয়ে গেছে। তার লৌকিক কি অলৌকিক কি আমরা তো আর কিছু বুঝতে পারি না, তবে মা আমাদের সঙ্গে থাকেন, সব সময় থাকেন। সব কাজটা মাকে বলে করতে হয়, এই ভাব নিয়ে আমরা পুরো পরিবার থাকি। আমাদের একটা নিঃশ্বাসও বাদ যায় না মায়ের নাম ছাড়া। সেই জন্য সবই অলৌকিক আর লৌকিক এক হয়ে আছে। আমাদের কাছে বিশেষ কিছু ব্যাপারটা থাকে। নর্মাল যে কালী মূর্তি দেখি 4 হাত জিভ বার করা, তো এই কালীমা দ্বিভুজা এবং জিভ বার করা নয়, তার কি কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ সিদ্ধেশ্বরী মন্দির যে কালী মূর্তিটা, এই মূর্তিটা স্বপ্নাদিষ্ট এবং শাস্ত্রমতে এই মূর্তি শ্মশানকালী মূর্তির সঙ্গে মেলে। শ্মশানকালী মূর্তি দ্বিভুজা, কিন্তু তার জীব নেই, এরকম তিনি শিবের ওপরই দাঁড়ানো এরকম মূর্তি পাওয়া যায়, মানে শাস্ত্রে তার ধ্যানে বলা আছে। কিন্তু এই মা যেহেতু নিজে প্রকট হয়েছেন, সেই জন্যে তিনি খড়গধারী হয়েছেন আর খড়গধারিণী হয়েছেন। আর তিনি নাভির তলদেশ আর দর্শন করাননি বলে আমরাও আর কেউ এরকমভাবে করিনি। এখন দেখলে মনে হয় যেন দাঁড়িয়ে আছেন কাপড় পরে, কিন্তু আসলে মূর্তিটা নাভি পর্যন্তই আছে। ও আচ্ছা, মানে মায়ের পা দেখা যাবে না, পা নেই এবং তার তলায় শিবও নেই। আচ্ছা একটা আমরা আগে যেটা মাটির মূর্তি ছিল, একটা ওই তামার ডেকের ওপর সেই মূর্তিটাকে রাখা হতো। বর্তমানে যেহেতু পাথরের মূর্তি, সেজন্য তলার অপরশনটা একটা পাথরের মানে জ্বালা মতন তৈরি করে তার উপরে অবয়বটা তৈরি করা, এক পাথরে তৈরি। আমাদের মন্দিরের মায়ের সংলগ্ন বেদিতেই দুটি শিবলিঙ্গ আছে। একটি শিবলিঙ্গকে আমরা মহাকাল ভৈরব হিসাবে পূজা করি, আর আরেকটি শিবলিঙ্গ আমরা সদাশিবের হিসাবে পূজা করি। যেহেতু মায়ের সঙ্গে এই মূর্তিটা সংযুক্ত নয়, সেজন্য শিবলিঙ্গে এই দুজনের পূজা হয়, পাশেই রাখা আছে। মায়ের বাঁ দিকে দুটি মূর্তি আছে। একটি ভগ্নপ্রাপ্ত শিবলিঙ্গ, ভগ্ন হলো সেই শিবলিঙ্গ, অদ্ভুত ঘটনা, এ পূর্ণ অবয়ব শিবলিঙ্গ ছিল। এই রিসরা অঞ্চলে খুব বড় গাজন উৎসবও হতো। গাজন উৎসবকে কেন্দ্র করে যেহেতু পরিমাণে মেলা ভিড় হইচই হতো, তো সেই শিবলিঙ্গ যাদের পরিবারের ছিল, ব্যানার্জি পরিবারের, তাদের কোনো এক পুরুষ, যেভাবেই হোক মতিভ্রমী বলবো, তিনি সেই দুপুরবেলায় খুব চেঁচামেচি হচ্ছে দেখে সেই শিবলিঙ্গকে তুলে তিনি পুরো কালীপুকুরে ফেলে দেন। আচ্ছা, এবং তারপর থেকেই তাদের বংশে অনেক রকমের বিপর্যয় নেমে আসে। পরবর্তীকালে স্বপ্নাদিষ্ট হয়ে আবার সেই শিবলিঙ্গ এই পুকুর থেকে তুলে নিয়ে যতটা পাওয়া গেছিলো ততটাই তুলে নিয়ে গিয়ে বসানো হয়েছিল, এবং তারপর থেকেই পুজোটা প্রচলন চলছে। আলাদা যে শিব মন্দিরটা হয়েছে, সেই শিব মন্দিরটা নর্মদেশ্বর শিবলিঙ্গ সেটি। আচ্ছা, এবং সেটি সিদ্ধেশ্বর মহাদেব নাম দিয়ে 1995 সালেই প্রতিষ্ঠা হয়। তার আগে মূর্তি বা মন্দির ছিল না, এবং সেইটা ওই প্রতিষ্ঠা হয়ে সেইটা পুজো হয়, সিদ্ধেশ্বর মহাদেব নাম দিয়ে পুজো হয়। আচ্ছা। আর মহারাজ, সিদ্ধেশ্বরী কালীমা ছাড়া এই রিজরায় আর কি কি দর্শনীয় স্থান? রিজরাতে অনেক পুরনো মন্দির আছে, যেগুলো সবই রিনোভেট হয়েছে। 95 সালে মায়ের মন্দিরের পরে রিজরাতে প্রাচীন হরিসভা আছে, তারও রিনোভেশন হয়ে নতুন মন্দির হয়ে রাধাকৃষ্ণ বিগ্রহ দিয়ে ভালো পুজো চলছে। তারপরে এখানে প্রাচীন কালুরায়ের মন্দির আছে। কালুরায়, হ্যাঁ, চারবাতির যে শীতলা মন্দির, সেও বহু পুরনো। ওখানে একটা চালা ঘরে মায়ের ঘর থাকতো। পরবর্তীকালে সাও রিনোভেট হয়ে বিরাট মন্দির হয়ে সেখানে মায়ের মূর্তি স্থাপনা করে বিরাট একটা কাজ হলো। এছাড়াও আমাদের রিসরা প্রেম মন্দির আশ্রম রয়েছে, তাও এটি 90 বছরের পুরাতন। এখানে আমাদের আশ্রমের যিনি প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারী মহারাজ ব্রহ্মলীন হয়েছেন। ব্রহ্মলীন বালানন্দ ব্রহ্মচারীজি মহারাজের শিষ্য ছিলেন। গুরুর আদেশে তিনি এখানে আসেন, গঙ্গার তীরে কুঠিয়া নির্মাণ করে উনি সাধনা করেন। এবং এখানে যে বিগ্রহ রয়েছে অর্ধনারীশ্বর, তাও সিদ্ধেশ্বরী কালী মায়ের স্বপ্নাদেশে এই মূর্তিটি তিনি তৈরি করেছিলেন। এরকমভাবে রিসরার মন্দিরময় রিসরার আনাচে কানাচে অনেক এরকম ছোট বড় অনেক প্রাচীন মন্দির মূর্তি আছে। এখানে ওয়ারেন হেস্টিংস প্রথম এখানে জুট মিল নির্মাণ করে।
এরকম এখানে অনেক রকম ঘটনা আছে। সেই রিসরাকে কেন্দ্র করে আপনারা যেরকম উদ্যোগ নিচ্ছেন রিসরাকে তুলে ধরবার, আমি একে সাধুবাদ জানাচ্ছি এবং বহু মানুষজনকে বলবো, বাংলার মানুষকে যারা বাংলার ইতিহাস, বাংলার মাটিকে ভালোবাসেন, মাটির গন্ধ ভালোবাসেন, বাংলার শিল্প সাহিত্য ইতিহাস এগুলো নিয়ে যারা থাকতে ভালোবাসেন, তাদের বলবো অতি অবশ্যই রিসরা আসুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং রিসরাকে নিয়ে আপনারা আমাদের অন্যান্য অঞ্চলের মতন গর্ববোধ করুন, এটাই বলবো। আপনার অমূল্য সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার। চলুন ঘুরে আসি প্রেম মন্দির আশ্রম থেকে। আশ্রমের পাশে এই গঙ্গার ধারে 5 মিনিট বসে থাকলে গঙ্গার ঠান্ডা হাওয়া আপনার প্রাণ জুড়িয়ে দেবে। আসুন আশ্রমের ভিতরে যাই, দেখে নেব স্বপ্নে পাওয়া অর্ধনারীশ্বর মূর্তিটিও। তবে এই আশ্রমের ডিটেলস দিয়ে এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, চলে আসব অন্য কোনো দিন। আর এই আশ্রমের যাবতীয় খুঁটিনাটি শেয়ার করব আপনাদের সাথেও। তবে যেহেতু আমি আগের দিন সিদ্ধেশ্বরী মন্দিরে প্রসাদের জন্য 125 টাকা দিয়ে কুপন বুকিং করিনি, তাই আজকে আর আমার প্রসাদ পাওয়া হলো না। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। পরের দিন দেখা হবে গৌরহাটি রামকৃষ্ণ মঠে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। নমস্কার।